বরণ বর্ষ বরণ। নমস্কার, চ্যানেল ভিশন আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই এতদিন ধরে আমাদের দেখছেন এবং শনিবার সন্ধে 6টা থেকে এই অনুষ্ঠানটা আমরা করছি এবং আপনারা সবাই সাপোর্ট করছেন আমাদের, এটা আমাদের কাছে অনেক বড় প্রাপ্তি। তো আজকেও আমরা অনেক কিছু নিয়ে এসেছি, সেটা আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য, আগে আমি বলছি না কিছুই। আজকের আপনারা যেমন আমাদের সাপোর্ট করেছেন আগে, আজকেও সাপোর্ট করবেন। এবং আবারও বলছি, শুরুতেই বলে রাখি, আপনারা যদি কোনো কিছু আপনাদের প্রতিভা মেলে ধরতে চান এই অনুষ্ঠানের মাধ্যমে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেখবেন একটা নম্বর আসছে, সেই নম্বরে আমাদের ফোন করে যোগাযোগ করবেন এবং আপনাদের প্রতিভাগুলো বিকশিত হোক, এটা আমরা চাইছি আর কি। তো আজকের অনুষ্ঠানে চলে আসি। আজকে আমাদের খুব আনন্দের দিন। কেন না, আমাদের এই অনুষ্ঠানটা পশ্চিমবঙ্গ ছাড়িয়ে একটু বাইরে আমরা পা রাখছি। হয়তো বোঝাতে পারলাম না, একটু স্পষ্ট করে বলি। আমরা পশ্চিমবাংলার মধ্যে এতদিন তাদের এখানকার পশ্চিমবাংলার মধ্যে নৃত্যশিল্পী, সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী এনারা এসছেন, আমাদের অনুষ্ঠানের মঞ্চ আলোকিত করেছেন এবং তাদের প্রতিভা মেলে ধরেছেন। কিন্তু আজকে যাকে আমরা পেয়েছি তিনি কিন্তু একটু পশ্চিমবাংলার বাইরে থেকে আমাদের কাছে আসছেন, সুদূর লখনৌ থেকে আসছেন, শ্রীমতী মৌসুমী চ্যাটার্জি। দিদি নমস্কার, আমাদের বর্ষবরণ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনি অনেক দূর থেকে এসছেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তার জন্য আমরা প্রথমেই আপনাকে একটা ধন্যবাদ দিতে চাইব। আপনি বলুন, আপনার কি বলার আছে? আমি মিসেস মৌসুমী চ্যাটার্জি। পেশাগতভাবে আমি একটি CBSE +2 অ্যাফিলিয়েটেড স্কুলের প্রিন্সিপাল। আমার স্কুলটি হচ্ছে লখনৌয়ের কাছে, সেন্ট জেভিয়ার্স সিনিয়র সেকেন্ডারি স্কুল। আর ছোটবেলা থেকেই আবৃত্তি, স্ক্রিপ্ট রিডিং, নিউজ রিডিং এগুলোর ওপর একটা অসম্ভব ভালোবাসা ছিল। এগুলো তো ভালোবাসা বা প্যাশন ছাড়া হয় না কখনো। তো যেহেতু বেঙ্গল থেকে যখনই বাইরে বেরোলাম, তখন একটু একটু করে ডিট্যাচ হতে থাকলাম, কারণ আপনারা সকলেই জানেন যে বাংলার বাইরে খুব কমই বাঙালিদের পাওয়া যায়, কিন্তু ভালোবাসার জায়গাটা তাকে তো সেভাবে ছেড়ে দেওয়া যায় না। যার জন্য পুজোর সময় যখনই এখানে আসি, এবং আমি যেখানে থাকি সেখানকার পুজো ওয়ান অফ দ্য ফেমাস পুজো অফ কলকাতা, AK ব্লকের পুজো। তো সেখানকার রিসেপশন, জাজদের মিট করা, পুরো ব্যাপারটাই আমার উপরেই থাকে, যার জন্য সেই ভালোবাসার জায়গাগুলো মানে এখনো অবধি বজায় রেখেছি। এবং আজকে আমি নিজেও ভীষণ খুশি চ্যানেল ভিশনে আসতে পেরে। আপনাদের জন্য কিছু সুন্দর আবৃত্তি নিয়ে এসেছি, তৈরি করে এসেছি, যেটা আপনাদের জানাতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে আমরা একটু মৌসুমীদিকে পেয়েছি, আপনারা সবাই শুনলেন। মৌসুমীদি পেশাগতভাবে একজন শিক্ষিকা, প্রিন্সিপাল, সেন্ট জেভিয়ার স্কুল লখনৌর প্রিন্সিপাল, এবং তার সঙ্গে সঙ্গে এই গুরুদায়িত্ব পালনের সঙ্গে সঙ্গে তিনি আবৃত্তি চর্চাও করে থাকেন, সেটা আমরা এক্ষুনি শুনবো ওনার কিছু আবৃত্তি। আর একটা গুণ মৌসুমীদির আছে, সেটা কিন্তু আমি একটু পরে বলছি আপনাদের, সেটা অবশ্যই গুণই বলবো, সেটা একটু পরে যাব। তো দিদি, প্রথমে তুমি কি শোনাচ্ছ, কি আবৃত্তি আমাদের জন্য নিয়ে এসছো? আমার ভীষণ পছন্দের কবি সুনীল গঙ্গোপাধ্যায়। ভেরি গুড। ওনার একটি কবিতা, কেউ কথা রাখেনি। ভীষণ রোমান্টিক। সুনীল গঙ্গোপাধ্যায় নিজে একদম ভীষণ রোমান্টিক কবি এবং তার অনেক কবিতা আছে। কেউ কথা রাখেনি ভীষণ ফেমাস কবিতা, সকলের জানা, আমারও স্বাভাবিকভাবেই ভীষণ পছন্দের কবিতা। তো প্রথমে আমি সেটাই আবৃত্তি করে শুনে নিই আমরা। কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা, কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি, 33 বছর কাটল, কেউ কথা রাখেনি। ছোটবেলায় এক অষ্টমী, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল, কিন্তু সেই অষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর,
তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। দাদা ঠাকুর, আমি আর কত বড় হব? আমার মাথা এ ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারেনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে নস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি। ভিতরে রাস উৎসব, অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও তাকায়নি। বাবা আমার কাঁধ ছুঁয়ে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা আজ অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যালগুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় আর কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন তোমার বুকেও এরকম আতরে গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি 108টা নীল পদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটল, কেউ কথা রাখে না। বাহ, অপূর্ব দিদি। তোমার কণ্ঠে Thank you so কবিতাটা তো much. আগে সবার অনেক জায়গাতেই শুনেছি, অনেকের কণ্ঠেই শুনেছি, তবে তোমার কণ্ঠে বেশ প্রাণ পেল কবিতাটা, খুব ভালো লাগলো। আশা করি আমাদের সমস্ত দর্শকদেরও ভালো লাগবে। আশা করি কেন, ভালো লেগেছে নিশ্চয়ই। তো দিদি, একটা প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে একদম। যে তুমি এই আবৃত্তির ভূতটা তোমার কবে থেকে মাথায় চাপলো? মানে ভূত আমি বলছি এই কারণে, আমরা যারা সঙ্গীত এবং আবৃত্তি সবকিছু নিয়ে চর্চা করি, সংস্কৃতির ধারক বাহক আমরা, একদম। তো আমাদের বাইরের লোকেরা ভাবে ভূতই মাথায় আছে, সেই জন্যই বললাম। অ্যাকচুয়ালি না, ছোট্টবেলা থেকে আমার বাবা আমাকে প্রথম, আমার মনে পড়ে, রবীন্দ্রনাথ ঠাকুরের বর্বর কবিতাটা প্রথম শিখিয়েছিলেন। আচ্ছা। আর যখন আমি ক্লাস 8-এ পড়ি তখন আমি প্রথম বাইরের একটি কবিতা কম্পিটিশনে নাম দিতে যাই। সেটা হচ্ছে কবিতাটার নাম কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। বাবা, তো বিখ্যাত, ওটা বিখ্যাত কবিতা। ওইটা আমার প্রথম কবিতা বাইরের কম্পিটিশনে। আচ্ছা। এবং তারপর থেকে না একটা অদ্ভুত ভালো লাগা, ভালোবাসা মানে এর কবিতার উপরে প্রতি এসে গেল। টান একটা, একদম আবৃত্তির প্রতি। একদম। বেশ। শুধু কবিতা নয়, যেমন শ্রুতি নাটক। হ্যাঁ, হ্যাঁ। এক্ষেত্রে আরেকটা কথাও বলি, যেমন ধরুন আমার স্কুলটা তো লখনৌয়ের কাছে, যেখানে বাঙালি, ধরুন আমার ওই লোকালিটিতে 10টা ফ্যামিলি হবে ম্যাক্সিমাম। তো আমার স্কুলে এই কিছুদিন আগে সিবিএসসি বোর্ড থেকে একটা ইনস্ট্রাকশনস এসেছিল, সার্কুলার ছিল, তাতে ভাষার উপরে সেমিনার হবে। বেশ। তো আমি বাংলা ভাষাটাকেই চুজ করলাম বাহ, very এবং good. চণ্ডালিকা করিয়েছিলাম। আমার কাছে সমস্ত রেকর্ড আছে। বাহ। মানে অবাঙালিদের মুখে, অবাঙালি ছোট ছোট বাচ্চাদের কণ্ঠে কবিতা পাঠ এবং বাংলায় গান গাওয়া, মানে ওটা একটা অসাধারণ, মানে বেশ আমি মিষ্টি তখন মিষ্টি না লাগবে আর কি। ভীষণ, মানে এত ভালো লাগছিল, আমি জাস্ট ওখানে বসে এত নস্টালজিক হয়ে গেছিল ব্যাপারটা, একদম, যে একদম নিশ্চয়ই। মানে মনে হচ্ছে যেন আমি কলকাতারই কোনো একটা পরিবেশে একদম, রয়েছি। একদম। এভাবেই আমি চেষ্টা করি বাংলা ভাষাটাকেও প্রমোট করবার। একদম, খুব ভালো সেটা করো, আমাদের- এটাই তুমি চেষ্টা করে যাও, একদম। এটাই চাইবো। তবে যখন ছোটবেলার কথা হলো দিদি, তো একটু ছোটদের জন্য আমাদের কিন্তু অনেক ক্ষুদে বন্ধুরা কিন্তু ক্যামেরার ওপাশে দেখছে তোমাকে। আচ্ছা। তো আমার মনে হয় একটু ছোটদের জন্য যদি তুমি কিছু বলো, কোনো একটা আবৃত্তি। আচ্ছা, একদম ছোট্ট বন্ধুদের জন্য, যেমন এই প্রি নার্সারি, নার্সারি, কেজি, এদের জন্য একটা ছোট্ট কবিতা আমি আবৃত্তি করে একদম একদম, শোনাচ্ছি। নিশ্চয়ই। ওটা একটু রিদেমের কবিতা হয়, কারণ ছোটরা তো একটু রিদেমটাকে ভালোবাসে। একদম। হাত
হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টিমা টিম টিম। আরেকটা ছোট্ট 4 লাইনে শোনাচ্ছি। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, এত ডাকি তবু কথা কও না কেন বউ। ছোট্ট বন্ধুদের জন্য এটাই থাকলো আমার উপহার আজকে। বাহ, এই তো ছোট্ট বন্ধুরা নিশ্চয়ই খুব খুশি হবে। তোমার দুটো একদম ভীষণ পপুলার, হাট্টিমা টিম টিম এবং আতাগাছি, এরা আমরা ছোট থেকে শুনে আসছি তবে এরকম। একটা কথা কি, আজকের বাচ্চারা কিন্তু একটু এই বাংলার হাট্টিমা টিম টিম বা আতা গাছে তোতা পাখি এগুলো থেকে একটু কিন্তু একটু একটু সরে গেছে, দূরে, একটু একটু একদম, ইংলিশ একদম। রাইমসই বেশি আমি করে আর কি। ইচ্ছা করেই সেই জন্য, একদম আমি ঠিক কিন্তু করেছো। ইংলিশও করতে হ্যাঁ, পারতাম, কিন্তু সেটা আমি নিশ্চয়ই। করিনি, ঠিক ইচ্ছা করেছো দিদি, করিনি। একটু আমাদেরও কারণ ওদের ভীষণ ভাবে এটা জানা একদম জানা দরকার, এবং একদম। উই আর প্রাউড টু বি বেঙ্গলি। আমরা Certainly. বাঙালি হিসেবে আমরা গর্ববোধ করি, এবং আমার মনে হয় আমাদের পরবর্তী প্রজন্মেরও সেটাই করা উচিত। সেটাই করা উচিত। তো আমি একটু দর্শক বন্ধুদের বলতে চাইবো যে আমি একটু আগেই বলেছিলাম যে দিদির আর একটা গুণ আছে দারুণ, কিন্তু দিদি বোধহয় নিজের অলক্ষ্যেই গুণটি আপনাদের সামনে মেলে ধরলেন। সুন্দর সুরেলা গলা, নিশ্চয়ই শুনতে বুঝতে পারলেন আপনারা, একটু দিদি সুর দিয়ে করলেন। তো দিদি আমার মনে হয় তুমি মানে মিউজিকেও একটু তো কিছু নাড়াচাড়া করেছো মিউজিক নিয়ে। হ্যাঁ, নিশ্চয়ই তো করেছি। সেটা একটু আমি- গান একটা কি দর্শকদের শোনানো যাবে, মানে হ্যাঁ, ছোট্ট? ঠিক আছে, তুমি যখন অনুরোধ করছো একদম একদম একটুখানি আমি একটুখানি তোমার পছন্দ মতো, তোমার যা Okay. পছন্দ হয় সেটা তুমি একটু দর্শকদের শোনাও। ঠিক আছে। আমার মনে হয় তুমি মিউজিক নিয়ে অনেকটাই নাড়াচাড়া করেছো, নাহলে এত সুন্দর সুর তোমার গলায় আসতো না। যাই হোক, অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুর তো আমরা বাঙালিরা আমরা বলবো যে আমাদের রক্তে, একদম। আমাদের ধ্যানে, আমাদের ধারণায়, একদম। আমাদের চিন্তায়, মননে। আমাদের সবকিছুতে। একদম একদম রবীন্দ্রনাথ ছাড়া ভাবাই যায় না। ভাবাই যায় না। তো রবীন্দ্রনাথ ঠাকুরেরই একটি গান, কিন্তু ওটা কিন্তু একটু ইংলিশ ভার্সন। আচ্ছা ঠিক আছে, ঠিক আমি আছে। ওটা একটু তুমি তাহলে ইংলিশে- দুটো ভাগ করে একটু যদি শোনাও ছোট্ট করে, মানে আচ্ছা, বাংলাটা তাহলে একটু কিছু না লাইন, বলে, হ্যাঁ এটা মানে দুটো লাইন বাংলার করে exactly, দিয়ে exactly, মানে তাহলে বুঝতে পারবেন, আমাদের বন্ধুরা বুঝতে ঠিক পারবেন। আছে। পুরানো সেই দিনের কথা ভুলবো কি রে হায়, ও সেই চোখের দেখা প্রাণের কথা, সেই কি ভোলা যায়। The golden days, the golden tills, will you ever meet, so friend, close emitting hearty talks, can we ever meet? Come in once, come again, oh friend, come close in, we will talk of grief and joy, hard to say in. In morning hours we plucked flowers, had swing in the swing, playing flute in my tune under groups of flowers. Then came separation, scattered here and there. Now as we meet again, oh friend, come close in my heart. The golden days, the golden tills, will you ever meet, so friend, close a meeting, hearty talks, can we ever meet? বাহ, দিদির কণ্ঠে আমি আগেই ধরেছিলাম দিদির আতা গাছে তোতা পাখি যেভাবে উনি সুরেলা কণ্ঠ দিয়ে করলেন,
তো তখনই আমি বুঝেছিলাম যে দিদির গান নিয়ে নাড়াচাড়া আছে আর কি। তো সেটা ইট হ্যাজ বিন প্রমাণিত হয়ে গেল। তো আমার একটা ছোট্ট প্রশ্ন আছে দিদি, এবং আমি দর্শকদের বলতে চাইবো, দিদির নাম আপনারা সবাই অবগত আছেন, মৌসুমী চ্যাটার্জি। আপনাদের প্রথমেই বলেছি, সুদূর লখনৌ থেকে দিদি আমাদের অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন। তো আমার মনে হয় দিদিকে আপনারা সবাই দেখছেন। মৌসুমী চ্যাটার্জি একজন বিখ্যাত অভিনেত্রী ছিলেন এবং তিনি দেখতে খুব সুন্দর ছিলেন, এখনো আছেন। তো দিদিকেও অনেকটা ওরকম মানে আমার লাগছে মৌসুমী দির মতো দেখতে, এবং আমার মনে হয় দর্শকদেরও, না দর্শকরা বোধহয় আমার সঙ্গে একমত হবেন। তো আমার খুব একটা ছোট্ট প্রশ্ন মাথায় ঘুরঘুর করছে, আমি একটু বলে ফেলি। দিদি, তুমি কি কোনো এত সুন্দর দেখতে, তুমি কোনো বিউটি কন্টেস্টে কখনো তোমার মনে আসেনি যে? হ্যাঁ, এটা নিয়ে একটুখানি বলি। একদম। আমি অ্যাকচুয়ালি বিউটি পেজেন্টের সাথেও ভীষণভাবে জড়িত, বাহ, ওটাও very আমার good, একটা প্যাশন very বলতে good, পারো। very good. আমি মিসেস ইন্ডিয়া 2024 কো পাওয়ার্ড বাই ইন্ডি রয়্যাল, ওয়াও, মিসেস ইন্টারন্যাশনাল 2024 কো পাওয়ার্ড বাই আশীর্বাদ প্রোডাকশন। বাহ, 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 দ্যাট দারুণ, ওয়াজ হেল্ড দারুণ। ইন দুবাই। বাহ। সো আদার দ্যান দ্যাট আমি বিভিন্ন প্রোগ্রামে জুরি মেম্বার হিসাবে তো যাই, মানে গেস্ট অফ মানে অনার। মানে আমি ঠিকই আন্দাজ করেছি তাহলে। হ্যাঁ, Exactly. একদম তোমাকে অভিনন্দন জানাই দিদি, এত সুন্দর Thank তুমি you so much. এইদিকেও তোমার বিচরণ ক্ষেত্র আর কি। একটা কথা কি না, মানে ওয়াকিং অ্যাজ আ প্রিন্সিপাল অ্যান্ড ওয়াকিং অন দ্য র্যাম্প, জাস্ট নর্থ পোল অ্যান্ড সাউথ পোল, Just মানে- সো টু কিপ দিস ব্যালেন্স, মানে এটা আমাকে খুব ভীষণ ভাবে কেয়ারফুল হয়ে ব্যালেন্সটা, একদম একদম ডিস্টিংগুইশ একটা- বিটুইন টু একদম, বললে অনেকগুলো একদম, বেরোবে একদম আমাদের। exactly. এটা একটা দারুণ দিদি বলেছে যে এই দুটো বিপরীত ধর্মী এক জায়গায়, মানে প্রিন্সিপাল উনি একটা স্কুলের থেকে, সেখান থেকে র্যাম্প ওয়ার্ক, নট এ ম্যাটার অফ জোক। তো সত্যি তোমাকে কনগ্রাট জানাই দিদি, you অভিনন্দন so জানাই। তুমি আরো এইভাবে এগিয়ে চলো তোমার বহুমুখী প্রতিভা নিয়ে। তো এখন আমরা আরেকটা কবিতা শুনে নি তোমার কাছে। একদম একদম। আমার আরেকজন ভীষণ পছন্দের কবি সুকান্ত ভট্টাচার্য। বহু কম বয়সে আমরা ওনাকে হারিয়েছি, জানি না উনি যদি আরো কিছুদিন বেঁচে থাকতেন তাহলে হয়তো ওনার কলম থেকে আর কিভাবে আগুন বেরিয়ে আসতো। একদম একদম। মানে এই বয়সেই উনি যা করে গেছেন, যখন ভাবতে বসি সত্যি অদ্ভুত লাগে। ঠিক। এটাও ভীষণ পরিচিত একটি কবিতা। প্রিয়তমাশু সীমান্তে আজ আমি প্রহরী, অনেক রক্তাক্ত পথ অতিক্রম করে আজ এখানে এসে থমকে দাঁড়িয়েছি স্বদেশের সীমানায়। ধূসর তিউনেসিয়া থেকে স্নিগ্ধ ইতালি, স্নিগ্ধ ইতালি থেকে ছুটে গেছি বিপ্লবী ফ্রান্সে। নক্ষত্র নিয়ন্ত্রিত নিয়তির মতো দুর্নিবার অপরাহত রাইফেল হাতে ফ্রান্স থেকে প্রতিবেশী বার্মাতেও। আজ দেহে আমার সৈনিকের করা পোশাক, হাতে এখনো দুর্জয় রাইফেল, রক্তে রক্তে তরঙ্গিত জয়ের আর শক্তির দুর্বহ দম্ভ। আজ নীলাকাশ আমাকে পাঠিয়েছে নিমন্ত্রণ, স্বদেশের হাওয়া বয়ে এনেছে অনুরোধ, চোখের সামনে খুলে ধরেছে সবুজ চিঠি। কিছুতেই বুঝি না কি করে এড়াবো তাকে, কি করে এড়াবো সৈনিকের এই করা পোশাক। রাত্রে চাঁদ ওঠে, আমার চোখে ঘুম নেই। তোমাকে ভেবেছি কতদিন, কত শত্রুর পদক্ষেপ শোনার প্রতীক্ষার অবসরে, কত গোলা ফাটার মুহূর্তে, কতবার হৃদয় জ্বলেছে তোমার আর তোমাদের ভাবনায়। তোমাকে ফেলে এসেছি দারিদ্র্যের মধ্যে, ছুড়ে দিয়েছি দুর্ভিক্ষের আগুনে, ঝড়ে আর বন্যায়, মরকে দুঃসহ আঘাতে বারবার বিপন্ন হয়েছে তোমাদের অস্তিত্ব। আর আমি ছুটে গেছি এক যুদ্ধক্ষেত্র থেকে আরেক যুদ্ধক্ষেত্রে। জানি না আজও আছো কি নেই, দুর্ভিক্ষে ফাঁকা আর বন্যায় তলিয়ে গেছে কিনা ভিটে, জানি না। তাও তবু লিখছি তোমাকে আজ, লিখছি আত্মম্ভর আশায়।
ঘরে ফেরার সময় এসে গেছে। জানি আমার জন্য কেউ প্রতীক্ষা করে নেই, মালায় আর পতাকায়, প্রদীপে আর মঙ্গল ঘটে। জানি সম্বর্ধনা রটবে না লোকমুখে, মিলিত খুশিতে মিলবে না বীরত্বের পুরস্কার। তবু একটি হৃদয় নেচে উঠবে আমার আবির্ভাবে, সে তোমার হৃদয়। যুদ্ধ চাই না আর, যুদ্ধ তো থেমে গেছে। পদার্পণ করতে চায় না মন ইন্দোনেশিয়ায়। আর সামনে নয়, এবারে পেছন ফেরার পালা। পরের জন্য যুদ্ধ করেছি অনেক, এবার যুদ্ধ তোমার আর আমার জন্য। প্রশ্ন করো যদি এত যুদ্ধ করে পেলাম কি, উত্তর তার তিউনেসিয়ায় পেয়েছি জয়, ইতালিতে জনগণের আনন্দ, ফ্রান্সে পেয়েছি মুক্তির মন্ত্র, আর নিষ্কণ্টক বার্মায় পেলাম ঘরে ফেরার তাগাদা। আমি যেন সেই বাতিওয়ালা, যে সন্ধ্যায় রাজপথে পথে বাতি জ্বালিয়ে ফেরে, অথচ নিজের ঘরেই নেই যার বাতি জ্বালার সামর্থ্য। নিজের ঘরেই জমে থাকে দুঃসহ অন্ধকার। বাহ, অপূর্ব দিদি। আমরা মানে আমি তো মুগ্ধ হয়ে শুনছিলাম। আমার মনে হয় আমার যারা দর্শক বন্ধুরা যারা ক্যামেরার পেছনে তোমাকে দেখছেন, তারাও বোধহয় খুব সুন্দরভাবেই মানে এটা দারুণভাবে আমরা আমাদের মানে আজকে তুমি তো মানে কি বলবো, মৌসুমীদির বহুমুখী প্রতিভার বিচ্ছুরণ ঘটলো আমাদের অনুষ্ঠানে। আমরা কিন্তু সমৃদ্ধ হলাম। আমাদের অনুষ্ঠানে দিদি এসেছেন, তার জন্য দিদিকে অশেষ ধন্যবাদ জানাই। আমরা সত্যিই সমৃদ্ধ হলাম, দিদির অনেকগুলো প্রতিভার আমরা সন্ধান পেলাম। তো এই প্রসঙ্গে একটা কথা বলে রাখবো বন্ধুদের, তোমাদেরও যদি কোনো এরকম তোমাদের যদি প্রতিভা থাকে, ট্যালেন্ট থাকে, তোমরা অবভিয়াসলি আমাদের অনুষ্ঠানে আসতে পারো। নিচে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিভাবে অংশগ্রহণ করবে সেটা জানতে পারো। তো অবশ্যই তোমরা আসবে, তোমাদের প্রতিভার বিকাশ ঘটুক, এটাই আমরা চাইবো। তো দিদি একটা রোমান্টিক কবিতা শুনলাম, দারুণ। আর মনে হয় তুমি জানো, পৃথিবীতে একটা সমীক্ষায় দেখা গেছে পৃথিবীতে রোমান্টিক মানুষের সংখ্যা অনেক বেশি, সব থেকে বেশি। তো আমাদের দর্শকদের মধ্যেও তাহলে সেই সমীকরণই আছে মনে হয়, রোমান্টিক মানুষ অনেক রয়েছেন, তাদের তোমার কবিতাটা অবশ্যই ভালো লাগবে। সেটা আমরা আমাদের ফিডব্যাকে জানতে পারবো। একদম, ফিডব্যাকে নিশ্চয়ই জানতে পারবো। একটা কথা বলি এই উপলক্ষে, যে আমি একজন ইউটিউবার, আর আমার চ্যানেলের নাম হচ্ছে একলেকটিক এক্সপ্লোরা মুন। একলেকটিক এক্সপ্লোরা মুন। আর আমি রিসেন্টলি একটি মুভিতেও অ্যাক্টিং করেছি। তো আমি রিকোয়েস্ট করব, যদি আপনাদের আবৃত্তি আজকে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলে আপনারা ওখানে কমেন্ট করতে পারেন। আর একটা বিশেষভাবে আমার বলার কথা, যে আমি এই প্রোগ্রামে অংশুমান চট্টোপাধ্যায় দাদাকে আমার সঞ্চালক হিসাবে পেয়ে ভীষণ গর্বিত। আপনারা সকলেই জানেন, দাদার সম্বন্ধে বলবার আর কিছুই নেই। দাদা একজন বিখ্যাত গায়ক এবং মিউজিক ডাইরেক্টর অলসো। অ্যান্ড আমার তরফ থেকে চ্যানেল ভিশনকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দিদির এত সুন্দর প্রতিভা আর বিচ্ছুরণ ঘটলো, আর আমরা দিদিকে কোনো গিফট দেবো না সেটা তো হয় না, তাই আমাদের তরফ থেকে দিদিকে একটা ছোট্ট উপহার দিদি, আজকের এই স্মারক, এটা তুমি নাও। এটা আমার কাছে অনেক, একদম একদম নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। একদম একদম। এতক্ষণ বন্ধুরা আমাদের সঙ্গে, যে আমাদের বন্ধু, আমার সঙ্গে যিনি বন্ধু ছিলেন, আমার দিদি মৌসুমী চ্যাটার্জি, যিনি লখনৌ থেকে এসেছিলেন, তার বহুমুখী প্রতিভা নিয়ে তিনি আবৃত্তি করে শোনালেন, গান শোনালেন, এবং আমরা পরে আরো কিছু শুনলাম। দিদি বিউটি কন্টেস্টেও অংশগ্রহণ করেছেন এবং সেখানেও সফলতা পেয়েছেন, এবং পরে আবার জানলাম যে দিদি অভিনেত্রী, দিদি একটি ফিল্মে অভিনয় করেছেন। তো যাই হোক, আমরা দিদিকে পেয়ে খুব গর্বিত, আনন্দিত আজকে। দিদি আবার আসুক, এটাই কল্পনা মানে চাইবো। এবং আপনাদের একটা জিনিস বলবো, যে আপনারা আমাদের সঙ্গে যেমন ভাবে ছিলেন তেমন ভাবেই থাকুন, আমাদের এই অনুষ্ঠানটাকে খুব সাফল্যমণ্ডিত করে তুলুন। আজকের মতো শেষ করছি, নমস্কার। বর্ষ বরণ